25,753 জনে যে চাকরি চলে গিয়েছিল এবং তারপর সেই নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং সেই সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে নতুন করে পরীক্ষা গ্রহণ এবং সেই পরীক্ষা গ্রহণের পর তার ইন্টারভিউ এবং তার রিক্রুটমেন্ট, শেষ পরিস্থিতি কী, এই বিষয় নিয়ে আমি গতকাল তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম যে 5 তারিখ বিকাশ ভবনে একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক আছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি শিক্ষকদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় এবং আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয় নিয়ে। 25,753 জনের মধ্যে যারা চাকরি পাননি তাদের ভবিষ্যৎ কী, বা যারা গ্রুপ সি গ্রুপ ডি অসংখ্য মানুষ যারা 18 মাস ধরে মাইনে পাননি তাদের পরিস্থিতিটা কী, খোঁজ নিচ্ছিলাম এবং তথ্য অনুসন্ধান করতে গিয়ে যখন জানতে পারলাম যে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ বসতে চলেছে, তখন মনে হলো খবরটা একটু বিশদে গ্রহণ করা দরকার, সংগ্রহ করা দরকার। আমি আজকে সরাসরি কথা বলেছিলাম ভাস্করবাবুর সঙ্গে যে কী বিষয় মিটিং এবং কী নিয়ে আলোচনা এবং মিনিস্টারের কনফার্মেশন পেয়েছেন কি না, এবং সেই বৈঠকে স্কুল শিক্ষক রিক্রুটমেন্টের বিষয়ে কোন কোন বিষয় নিয়ে আপনারা আলোচনায় যাচ্ছেন, নির্দিষ্ট কি দাবি সনদ পেশ করছেন এবং স্পেসিফিক টাইম কিছু লিমিট করার ব্যাপারে সরাসরি মন্ত্রীর কাছে কি আপনারা আবেদন জানাচ্ছেন, কি বলেছেন ভাস্করবাবু আমাদের প্রশ্নের উত্তরে শোনাবো। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। বলছি নতুন সরকার, প্রায় 80 দিন বয়স হয়ে গেল সরকারের। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে 25,753 জন চলে যাওয়া চাকরি এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রায় 5.5 লক্ষ ছাত্রছাত্রী 9, 10, 11, 12 তারা পরীক্ষা দিলেন এবং তার পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং তার রিক্রুটমেন্ট চলছে। শুনছি সরকার যতটা রিক্রুটমেন্ট হয়েছে তার বাইরে গিয়ে তারপরে গিয়ে আদালতকে জানিয়ে হয়তো আর একটু সময় চাইতে পারে। এই বাস্তবতার নিরিখে আমি জানতে চাইছি আপনার কাছ থেকে, যেহেতু আপনি কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দেন, যে 25,753 জনের চলে যাওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে যারা চাকরি পাননি বা আদালতের যে নির্দেশটা ছিল কোন জায়গাটা নির্দেশে এখনো অপূর্ণ থেকেছে, এই বিষয়টা নিয়ে যদি আমাদের একটু দর্শকদের অবহিত করেন। হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাজ্যের মানুষের জানার প্রয়োজন এবং এটা চাইবো যে যারা যারা শুনবেন দেখবেন তারা অন্তত ব্যাপক হারে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা বিষয়। বিগত সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির মানে সব থেকে বড় ক্ষতির বহর যারা বহন করতে হয়েছে তারা হচ্ছে ওই 16,000 মানে এসএসসি 2016 প্যানেলের যারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তারা গত সরকার করলেন কি, যাদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য তারা এমন ভাবে ধনুক ভাঙা পণ করলেন শিক্ষক শিক্ষিকারা কোনো মতেই থাকতে না পারে। রায়টাকে পড়ে পড়ে আমার যেটুকু মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো সময়ই নতুন করে পরীক্ষা নিয়ে করার কথা কিন্তু বলেছে বলে আমার মন্তব্য মনে হয়নি। সব থেকে ভয়ানক অবস্থায় আছেন শিক্ষাকর্মীরা। বিগত 18 মাসের বেশি সময় ধরে তাদের বেতন বন্ধ। মানে একটা চাকরি করতো, তারা নিজের মেধা দিয়ে চাকরি পেয়েছিল, সেখান থেকে তাদের চাকরি চলে যাওয়া এবং তাদের বেতন বন্ধ হওয়া। এখন অনেকে দিনমজুর এরকম অবস্থা, কারণ এই রাজ্যে শিক্ষিত মানুষের যা মজুরি তার থেকে ওটাকে কি বলবো, দৈনিক লেবারের মজুরি অনেক বেশি। বাস্তবিক পরিস্থিতিটা সেই জায়গায় দাঁড়িয়েছে। একটু যদি জোরে বলেন। হ্যাঁ, সেই জায়গায় এসে পড়ে 2025-এর নতুন করে ফ্রেশ বিজ্ঞপ্তি হলো এবং সেই বিজ্ঞপ্তিতে বিগত জামানার যারা শিক্ষক শিক্ষাকর্মী তাদের সাথে নতুন করে আবার পরীক্ষা ব্যবস্থা হলো। সেই পরীক্ষা ব্যবস্থা যেগুলো সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে বসানো যাবে না, তারা কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বসিয়েছেন। পরে যখন কেস হয়েছে তাদের তখন বাদ দিয়েছেন, কিন্তু বসানো যাবে না। সুপ্রিম কোর্ট বলেছিল যে বসালে পরে পুরো প্রক্রিয়াটা বাতিল হবে, সেটা কিন্তু হয়নি। যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তখন ওবিসি রিজার্ভেশন ছিল 17%, 17%। সেটা নতুন সরকার আসার পরে যেহেতু ওবিসি রিজার্ভেশনের হেরফের হয়েছে, তাহলে সেটা 7% এসে দাঁড়িয়েছে। এখন যদি 2025-এর প্যানেলকে ওই 17% রিজার্ভেশনের ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু আরেকটা বেআইনি কাজ হবে। আর সেটাকে যদি 7% নামিয়ে নিয়ে আসা হয় তাহলে এই যে মেরিট লিস্ট যেটা হয়েছে সেটাও আবার হেরফের হবে।
কারণ ওই যে 10% এক্সট্রা বাড়ছে সেটা জেনারেল ক্যাটাগরিতে চলে যাওয়ার কথা। তাহলে জেনারেল ক্যাটাগরিতে আবার নতুন করে আর যেসব ছেলেমেয়েরা ডাক পায়নি তারা তখন পাবেন। ফ্রেশার এবং 2016 প্যানেলের শিক্ষকদের একসাথে বসানোর ফলে যেটা হয়েছে, তারা 10 নম্বর এক্সট্রা পেয়েছেন। ফ্রেশাররাও কিন্তু বঞ্চিত হয়েছে। কিভাবে বঞ্চিত হয়েছে? যে যারা 70-এর মধ্যে 70 পেলেন তারাও কিন্তু পরীক্ষাতে মানে ইন্টারভিউ ডাক পেলেন না। আবার এখানে যদি 10 নাম্বার না দেওয়া হয় তাহলে সেটা আরেক ধরনের বঞ্চনা করা হয়। তার কারণটা হচ্ছে যে এরা যারা 10 বছর আগে নিজের মেধা দিয়ে চাকরি পেয়েছিল তারা অভিজ্ঞতার কোনো দাম পেলেন না। নতুনদের সাথে মানে বসানো হচ্ছে একটা কম্পিটিটিভ পরীক্ষা, তার প্রেক্ষাপট অন্য থাকে। যখন যে একজন যিনি চাকরি করেন তার নলেজ বেসড পড়াশোনা, সেখান থেকে ইনফরমেটিভ বেসড পড়াশোনাতে মানে প্রত্যাবর্তন করতে হয়। এই পুরো ব্যাপারটাকে জগা খিচুড়ি করে দেওয়া, পরীক্ষার মানে পদ্ধতির মধ্যে মানে গোলমাল, সেখানে ইনভিজিলেটরের সিগনেচারের জায়গা ছিল না, মানে প্রচুর দুর্নীতি আগে এই যে পরীক্ষাটা হয়েছে তার মধ্যেও হয়েছে। আমরা চাই যে পুরো প্রক্রিয়াটাকে পৃথক করে দেওয়া হোক। মানে এটা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের কাছে দাবিও বলতে পারেন এবং কাতর মানে অনুরোধও বলতে পারেন যে এই ছেলে মেয়েগুলোকে বাঁচান। রাজ্যবাসীর কাছে আবেদন যে এদের মধ্যে যারা যোগ্য ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েগুলোর জন্য অন্তত রাজ্যের প্রত্যেকটা মানুষ রাস্তায় নামতে বলছি না, কিন্তু অন্তত সোশ্যাল মিডিয়াতে মানে সোচ্চার হোক। আর সরকার বলছে যে আমরা এই প্রক্রিয়াটাকে চালিয়ে নিয়ে গিয়ে আমরা নতুন করে আবার এক্সটেনশন চাইবো, কিন্তু সেই এক্সটেনশনটা যেন শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়ের জন্য চাওয়া হয়। আর শুধু এক্সটেনশন দিয়ে তো এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যাটার যদি অ্যামিকেবল সলিউশন করতে হয় তাহলে যেটা প্রয়োজন সেটা হলো যে 2018 পর্যন্ত যে মানে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটাকে এসএসসি 2016 প্যানেলে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলের জন্য মানে রিজার্ভ করে রাখা, সেখানে পরীক্ষা নেওয়া। আর 18-র পর থেকে এখনো পর্যন্ত যা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটার জন্য নতুন ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত করা। সে 18-র আগে ভ্যাকেন্সিতে যেমন ফ্রেশাররা বসবে না, এইটাতে তারা বসতে পারবে না। ফ্রেশারদের জন্য আলাদা ব্যবস্থা হোক। যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মধ্যেও হতে পারে, কিন্তু এই পরীক্ষাতেও দুর্নীতি হয়েছে আমরা বলছি। মানে প্রমাণ দেওয়া মুশকিল, কিন্তু বহু এভিডেন্স যে এভিডেন্স গুলো দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ মানে তাদের পছন্দের বিগত সরকারের পছন্দের লোকেদের কাছে হয়তো কোশ্চেনও আগে পৌঁছে গিয়ে থাকতে পারে। মানে এরকম বহু মানে কিছু আছে। সুতরাং মানে আমরা চাই যে সরকার এগুলোকে নিয়ে ভাবুক, যে প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছিলেন সেগুলোকে তারা রক্ষা করুন। আর বিগত সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে নির্মূল করার জন্য এই প্রচেষ্টাকে একদম সম্পূর্ণরূপে সঠিকভাবে করুক, যাতে করে এসএসসি 2016 প্যানেলের যোগ্য ছেলে মেয়েরা ফিরে আসতে পারেন। আর নতুনদের মধ্যে 70-এর 70 পাওয়ার পরেও মানে ইন্টারভিউ ডাক পাবেন না, এই ব্যবস্থাটাও যেন না হয়। আমার আমার আপনার কাছে শেষ প্রশ্ন, এই এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আলটিমেটলি সলিউশনটার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে আপনারা সরকারি কর্মচারী হিসেবে, সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সরাসরি কি এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আলাদা করে বৈঠক করার কথা ভাবছেন? মানে যেখানে দাঁড়িয়ে সরকারের শিক্ষা মন্ত্রককে প্রেসার দেওয়া যে কাজগুলো ইমিডিয়েটলি এগুলো আগে প্রায়োরিটি দিয়ে করা হোক। হ্যাঁ, অলরেডি একটা বৈঠক আমরা কিন্তু করেছি, সেটা কোথাও প্রচার আমরা করিনি। কোথায় একটা সেটা? বৈঠক হয়ে শিক্ষামন্ত্রীর সাথেই বৈঠক হয়েছিল। আচ্ছা। আর আমরা যখন 1 তারিখে নবান্নে গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে, তখন সেখানেও কিন্তু আমি এই কথাটা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, হুম। পরেও মুখ্যমন্ত্রীকে বলেছি। আশা করি যে তারা এই বিষয়টাকে নিয়ে বসবেন, তা বসে পড়ে সেটার সমাধানের রাস্তাটা অন্তত বের করবেন। মেন বিষয় হচ্ছে যে এই ছেলে মেয়েগুলোকে বাঁচানোটা অত্যন্ত জরুরি। আপনি শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে সরাসরি ফোনে কথা বলছেন না কেন এই বিষয়টা হ্যাঁ, নিয়ে? সেটা আমরা বলেছি। আমরা আগামী 5 তারিখেও হয়তো আমাদের একটা বৈঠক আছে, সেই বৈঠকেও আমরা এই বিষয়টাকে তুলব। শিক্ষামন্ত্রীর সঙ্গে? হ্যাঁ, শিক্ষামন্ত্রীর সাথে আমাদের এক বৈঠক আছে বিকাশ সেই ভবনে? বৈঠক বিকাশ বিকাশ ভবনে ভবনে। সরাসরি সেই ফিজিক্যালি বৈঠকেও যাচ্ছেন না, ফিজিক্যালি গিয়ে বসছেন? হ্যাঁ, ফিজিক্যালি গিয়ে বসছি আমরা। এতক্ষণ যে আলোচনাগুলো হলো সেইগুলো নিয়ে আপনারা দরবার করবেন নাকি? অবশ্যই সেইগুলো নিয়ে দরবার হবে। হুম হুম। মানে এটা যেন তারা মানে 2016 প্যানেলে যারা যোগ্য ছেলে মেয়ে আছেন, মানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তারা যেন ভেবে না নেন যে আমরা বসে আছি। আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করে চলেছি। আচ্ছা। মানে আবেদন নিবেদন করা ছাড়া তো কোনো উপায় নেই। আপাতত 5ই আগস্ট বুধবার কটায় বিকাশ ভবনে বৈঠক? সকালের দিকেই হওয়ার কথা আছে। আচ্ছা। এখন দেখি কোন সময়টাতে টাইমটা ফিক্সড হয়। মানে শিক্ষামন্ত্রী কনফার্ম করেছেন তাই তো? হ্যাঁ, শিক্ষামন্ত্রী কনফার্ম করেছেন। এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে আপনি এই স্পেসিফিক দাবিগুলোকে ইন রাইটিং
লিখিতভাবে নিয়ে যাচ্ছেন পেশ করার জন্য? হ্যাঁ, একদমই। মানে আমরা আচ্ছা, একদম লিখিতভাবেই এই দাবিগুলোকে জানাচ্ছি। আমার শেষ প্রশ্ন শেষ হয়েও শেষ হচ্ছে না। আপনার কাছে প্রশ্ন কেন, এই বিষয়টি এত দীর্ঘায়িত এবং অত্যন্ত যন্ত্রণার। আমি বলছি যে যারা শিক্ষাকর্মী বলুন, যারা শিক্ষক বলুন, যাদের আরো কিছু পয়েন্ট থাকতে পারে, আপনারা কি ইনভাইট করছেন তাদের কাছ থেকে সেই পয়েন্ট গুলোকেও ওই 5 তারিখের বৈঠকের আগে তাদের কাছ থেকে তথ্যগুলোকে নিয়ে নেওয়া আপনাদের তরফ এক- থেকে? একদমই। তারা তো আমাদের মঞ্চের সাথে যুক্ত আছেন, সুতরাং হ্যাঁ, তারা ইনপুট দিচ্ছেন, আমরা সেগুলোকে নিয়েই মানে হ্যাঁ। পৃথক পৃথক ভাবেই আমরা এগুলোকে নিয়ে যাচ্ছি আর কি। এবং গিয়ে এটা দ্রুত মেটানোর একটা চেষ্টা করবেন, তাই তো? আচ্ছা, একদম। আরেকটা কথা জিজ্ঞেস করি, এত শিক্ষক সংগঠন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, এবিটিএ থেকে শুরু করে, এরা এটা নিয়ে কোনো মুভমেন্ট করছেন না কেন? মুভমেন্ট বলতে আমি বলছি সরকারের সঙ্গে আলোচনায় বসছেন না কেন? সেটা কঠিন বলতে পারবো প্রশ্ন না, আপনার কিন্তু পক্ষে দেওয়ার উচিত নয়, কিন্তু আমাকে এটা ভাবিয়েছে বলে আমি বলে ফেললাম আপনাকে। দেখুন, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তবে ঠিক। অনেক শিক্ষক সংগঠনই এটাকে নিয়ে কাজ করছেন আর কি, তারা নিজের মতো করে তারা কাজ করছেন। আচ্ছা। আহ, এখন জানা নেই যে কারা কিভাবে কাজ করছেন, কারা কিভাবে সলিউশন হবে বলে মনে করছেন। কিন্তু এই মানে মামলাটার বা এই বিষয়টার প্রথম থেকে আমরা যুক্ত হয়ে আছি। আমরা প্রথম থেকে যেভাবে যেভাবে বলেছি সেইভাবেই দেখা গেছে যে সমস্ত বিষয়টা পরিচালিত হয়েছে, মানে আলটিমেটলি সেই জায়গাটাতে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই মামলাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারতাম মানে সুপ্রিম কোর্টে বা অন্য কোথাও, তাহলে হয়তো এই ফলটা অন্যরকম হলেও হতে পারতো। দুর্ভাগ্য বিশেষ এটা হয়নি, এবং বিশেষ করে হয়নি গত সরকারের মানে ওই মানসিকতার জন্য। তারা প্রাণপণ চেষ্টা করে গেছে যাতে করে মানে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া যায়। এবং 2024 সাল, আমি 2023 সালের কথা বলছি, 2024 সালে 24 সাল কি 25 সালের এপ্রিলে বোধহয় রায়টা এলো। তার আগের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর পরে যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল তাদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন এবং সেখানে বলেন যে তোমাদেরকে যদি বাঁচাতে না পারে তাহলে এই প্যানেলের কেউ বাঁচবে না। এবং আলটিমেটলি উনি কিন্তু কথা রেখেছেন। এত রকম ভাবে চেষ্টা করে গোটা প্যানেলটাকে মানে শেষ করেছেন যে ওগুলোকে ওই শয়তানিটা না দেখলে ঠিক বুঝতে পারবেন না যে পুরো শিক্ষা প্রশাসনের আমলাতন্ত্র, রাজনীতি, এই সমস্ত কিছু এবং আইনি প্যানেল, এই সমস্ত কিছুটা মিলেমিশে একাকার হয়ে একদল যোগ্য ছেলে মেয়েকে মানে বলি চড়ালো পশ্চিমবঙ্গের বুকে। ভাস্করবাবু, নতুন যে সরকার এসেছে তাদের কাছে কাতর আবেদন থাকবে এই ছেলে মেয়েগুলো মুখের দিকে তাকিয়ে বাংলার মেধাকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন থাকবে যে অন্তত মানে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে এই প্যানেলটাকে বাঁচান। ভাস্করবাবু, অনেক ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন, মূল্যবান সময় দিলেন আমাদের। 5 তারিখ অবশ্যই আমরা নজর রাখবো যে আপনাদের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপক বর্মনের কি বৈঠক হয় এবং নির্দিষ্ট কি অ্যাসিওরেন্স নিয়ে আপনারা বেরিয়ে আসেন। এবং আমার আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, সেটা হচ্ছে একটু টাইম স্প্যানের ব্যাপারটাকে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন, যে বিষয়টা যেন আমলাতান্ত্রিকতায় সময়ের গতিতে না হারিয়ে যায়, যে কবে করবেন, কিভাবে করবেন, দেখতে হবে, এই পদ্ধতিতে যেন হারিয়ে না যায়। কেন শিক্ষিত সমাজের স্বার্থ এই ব্যাপারটায় জড়িত। সরকার যখন সদর্থক দৃষ্টিভঙ্গিতে আছেন, তখন আমার আপনার কাছে অনুরোধ থাকবে এই শিক্ষিত সমাজের পক্ষ থেকে যে অ্যাসিওরেন্সটা সরকারের কাছ থেকে যদি পান সেই দিন একটু টাইম স্প্যানটা জেনে নিয়ে আমাদের অবহিত করবেন। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।